এটাকে বলা হয়তো স্যার বাছার একটু বলে, এটাকে বলা হয়তো উপাচার্য লীগ একটা প্রতিষ্ঠিত হয়েছিল স্যার, শিক্ষক। এমনকি আমি পড়াশোনার টোকাই লীগও তারা তৈরি করেছে। আমার কথা এইটা হচ্ছে স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্পণ করে, এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম। মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয়, তার এফিসিয়েন্সিও কম হয়। বুঝতে পারছেন না? এটা বলার দরকার নেই। আমরা এটা তখন অনেক সময় বলতে, ফ্যাসিজম শব্দটা বলতে আমরা ভয় পেয়েছি। আমরা কিন্তু ধোয়া তুলসী নই কেউ। বুঝতে পারছেন না? আপনি যার অধীনে চাকরি করতেন, নাইমুল ইসলাম খান সাহেব, তো কই তাকে তো গ্রেফতার করেনি? তিনি তো জমি বেচা বিক্রি করতেছেন এর মধ্যে। এটা কি করে সম্ভব? আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল, সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেফতার করতে পারেনি। ওই জামাত নেতাদের সাথে বসে কিন্তু ওই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে, এগুলো তো মশকরা। মানে যাদের জেলে যাওয়া উচিত, যেমন সোহরাব হাসান প্রথম আলোতে কাজ করেন, তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন, কথাবার্তা তো একদম অমৃত সেবী, মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয়, এত বিনয়ী। তো সেই বিনয়ী তো জামাত নেতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে। মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয়, তবু বলছি আবুল কালাম আজাদ, এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে। অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, তো এদের কাউকে তো গ্রেফতার করে নাই। তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে, এগুলো তো কোনো মামলা টিকবে না, আইনের দৃষ্টিতে টিকবে না। এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে, ছাত্রছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে, যা আমরা একটা স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমরা কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি, সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই মিথ্যা মামলা দেওয়া। আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি, যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এইরকম একটি বিচার হওয়া উচিত, সেটি আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না। আমরা মনে হয় যেটি আসলে অনেকে মনে রাখবেন। মডেলটা বলি, খালেদ আমাকে বলে যে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রেকনসিলিয়েশন, আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না, সোজা কথায়। কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন, তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণ সমুদয়ে। আপনি যদি কোনো বিচার না করেন, বুদ্ধিজীবীরা পাকিস্তান আমলে অন্যায় করেছে ৭১ সনে, সেই বিচারটা যদি ৭০ দশকে হয়ে যেত, তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের করা লাগতো না। পরবর্তীকালে আমরা অনেক কোলাবরেটরের বিচারের দাবি তুলেছিলেন ২০ বছর পরে, বেগম জাহানারা ইমাম, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন। কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না। হেফাজতের নাটক, শাহবাগের নাটক, এখন যে শাহবাগী টাপ হয়ে বলতেছে, এগুলি মূল কথা হচ্ছে একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা পচতে থাকে, এটা পচা শামুকে কাটা পায়ের মতো। আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে, চীনে যেমন ছিল, কনফেশন করলেই তো হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই, আমি করব না। আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা, মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত, কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না। মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না। রাইট, যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাটে হবে। কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা, নৈতিক বৈধতা হারিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে। রাইট স্যার। স্যার, মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে, কিন্তু পুরনো আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই, বাকশাল করে। রাইট, তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল, তো সেইটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো। আপনার মনে পড়ে, আমি বলি, আপনার মনে আছে শামসুর রহমানের প্রথম কবিতার বইয়ের নাম কি? প্রথম রৌদ্রকরটিতে প্রথম মৃত্যুর আগে। রাইট, এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা। স্যার, আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক, সাহিত্যিক, ক্রিকেটার, শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত নন, তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গায় আসেন, সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত, নিজেরা করবে? কেমনি করবে স্যার এটা, যদি কেউ এটা? আমি জানি না, আমি তো তাদের একজন। আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে যখন ক্ষমা চায়, আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ। আল্লাহ মালুম সত্য কোনটা আমি জানি না, তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না, আমি দুঃখের সাথে বলছি।
মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি, তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাশ করেছে কি করে নাই এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাশ করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না। এটা অ্যাবসলিউটলি রাইট স্যার, কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেট দাঁড়িয়ে কারো কারো পিএইচডিও আছে, 2টো 1টা 1.5টা, তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন, মানে মানে আমি জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো? তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী এরা। আচ্ছা এখন মানে আচ্ছা ধরেন আমার তাদের কথা বাদ দে, আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা, আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন? প্রজা তো কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ, রিপাবলিক মানে হচ্ছে থিং অফ দি পাবলিক, মানে বলে না জনগণের মাল, আক্ষরিক রি মানে হচ্ছে লেটিন কথা রেসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরইডি। তো এখন সেটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত, একটা পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনার চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন? না ঠিকই আছে। এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক। প্রথম আলোর ডেইলি স্টার সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের। আচ্ছা না, আচ্ছা আমি বলি, প্রথম আলোর আপনি একসময় কাজ করেছেন, প্রথম আলো তো আমি কিছুদিন লিখেছি, কিন্তু গত 16 বছরে প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই, কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই। এই প্রথম আলো এই 2008 সনে আমার শেষ লেখা চেপেছিল, 16 বছর পর এই 2024-এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে, আমার কোনো খবরই ছাপতো না, কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না। কারণ আমরা সমালোচনা করবো, পত্রিকাকে পত্রিকাকারে সমালোচনা করবো, সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো, তারা গত সামরিক সরকারের সময় 2 নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন, পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন। এখনো তা প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না, তার মধ্যে অনেক খাদ আছে।